আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এই টপিকটা হচ্ছে সংকরণের সাহায্যে বিভিন্ন যৌগের গঠন আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা একটা এক্সাম্পল নিই। প্রথম যে এক্সাম্পলটা নিব এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামে sp সংকরায়ন ঘটে এবং কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। এটা কিভাবে বের করতে হয় এটার একটা টেকনিক কিন্তু আমরা গত ক্লাসে দেখাইছি। আচ্ছা, প্রথমে দেখো আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। আচ্ছা, 1s2 2s2। আচ্ছা, এই বেরিলিয়াম যখন এক্সাইটেড অবস্থায় যাবে তখন এই 2s থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যাবে? 2px এ চলে যাবে। আচ্ছা, sp সংকরায়িত হইতে আমাদের কয়টা অরবিটাল লাগবে? একটা লাগবে s অরবিটাল, আরেকটা লাগবে কি p অরবিটাল। একটা s অরবিটাল লাগবে, একটা p অরবিটাল লাগবে। এবং সংকরণের শর্ত থেকে আমরা জানি এই দুইটা অরবিটালে কি একই শক্তি স্তরের হতে হবে। এই বেরিলিয়ামের দ্বিতীয় শক্তি স্তরের একটি s এবং একটি p অরবিটাল মিলে sp সংকরায়ন ঘটবে। এবং এই sp সংকরায়নে একটি s এবং একটি p অরবিটাল অর্থাৎ কি দুইটি অরবিটাল অংশগ্রহণ করে এবং এই sp সংকর অরবিটাল উৎপন্ন হবে কয়টি? sp সংকর অরবিটাল উৎপন্ন হবে কয়টি? দুইটি। আচ্ছা, এখন দেখো আমরা এই সংকরণটা দেখাই। সংকরণে কি গঠন করবে? একটা s অরবিটাল। আমরা জানি s অরবিটাল কেমন, বর্তুলাকার বা গোলাকার। এটা হচ্ছে s অরবিটাল, আর এটা আমরা অক্ষ দেখাইছি, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, এগুলো না দেখাইলে হয়। তারপরে কি px অরবিটাল যদি আমরা আঁকি, px অরবিটাল কি x অক্ষ বরাবর হয়, আর এটা আমরা জানি ডাম্বেল আকৃতির হবে, x অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির px অরবিটাল। এই দুইজনে মিলে এখন দেখো sp সংকরণটা কেমন হয়। এই বেরিলিয়াম আর কয়টা sp সংকর অরবিটাল গঠিত হবে? দুইটা sp সংকর অরবিটাল গঠিত হবে। এইটা একটা sp সংকর অরবিটাল, এইটা একটা sp সংকর অরবিটাল। আচ্ছা, এখন দেখো এদের মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি এবং আকৃতিটা কেমন হবে? আকৃতি হবে সরল রৈখিক। সরল রৈখিক, ঠিক আছে। যখন sp সংকরণ ঘটে তখন এটার বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, আকৃতি হয় সরল রৈখিক। এখন আরেকটা বিষয় খেয়াল করো যে এই যে দুইটা অরবিটাল অংশগ্রহণ করছে সংকরণে, যে দুইটা অরবিটাল অংশগ্রহণ করছে এই s এবং p প্রত্যেকটার মধ্যে কি একটা একটা করে ইলেকট্রন রয়েছে। এখন এই দুইটা sp সংকর অরবিটালের মধ্যে কিন্তু এই দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে প্রত্যেকটাতে কি একটা একটা করে ইলেকট্রন থাকবে, ঠিক আছে, একটা একটা করে ইলেকট্রন থাকবে। এখন দেখো আমাদের বেরিলিয়াম ক্লোরাইডে আরো কি আছে? দুইটা ক্লোরিন রয়েছে। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3px 3py আর কি 3pz। তাহলে পাঁচটা ইলেকট্রন হুন্ডের নিয়ম অনুসারে বিন্যস্ত করলে কি হবে? এই যে দেখো জেড অরবিটালে কি একটি ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন এই যে প্রত্যেকটা sp সংকর অরবিটালের সাথে যদি এই sp সংকর অরবিটালের সাথে px অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে, তাহলে px অরবিটালের ইলেকট্রন আছে কয়টি? দুইটি। আর sp অরবিটালের ইলেকট্রন আছে কয়টি? একটি। তাহলে এই বন্ধনের মধ্যে ইলেকট্রন হয়ে যাবে কয়টি? তিনটি। এই কারণে px অরবিটাল কি sp এর সাথে মুখোমুখি অতিক্রমণ করতে পারবে না। কিন্তু দেখো এই pz অরবিটালের ইলেকট্রন আছে কয়টি? একটি। আর এই sp অরবিটালের ইলেকট্রন আছে কয়টি? sp সংকর অরবিটালের ইলেকট্রন আছে একটি। তাহলে pz অরবিটাল যদি pz অরবিটাল sp এর সাথে অতিক্রমণ করে, pz এ আছে একটি, sp তে ইলেকট্রন আছে একটি, তাহলে ইলেকট্রন হবে কয়টি? দুইটি। আর আমরা জানি একটা সমযোজী বন্ধনে দুইটি ইলেকট্রন থাকতে পারে, এই কারণে pz অরবিটাল এই sp অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে। তাহলে এই চিত্রটা আমরা নিচে না দেখে আমরা উপরে দেখাচ্ছি, তোমরা কিন্তু নিচে লিখবা। দেখো উপরে দেখাচ্ছি বেরিলিয়াম, এই যে sp, এই যে sp, এটা হচ্ছে একটা sp সংকর অরবিটাল, এটা হচ্ছে একটা sp সংকর অরবিটাল। এখন এই সংকর অরবিটালে ইলেকট্রন আছে একটি, এটাতে আছে ইলেকট্রন একটি। এখন ক্লোরিনের এই যে ক্লোরিন তার কি 3pz, ক্লোরিনের 3pz মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন। এই পাশে ক্লোরিনের আরেকটা 3pz এই জায়গায় কি মুখোমুখি অতিক্রমণ হয়ে কি হবে? আরেকটা সিগমা বন্ধন গঠিত হবে। অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইডে এই বেরিলিয়ামের পাশে কি থাকে? এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন থাকে। তার মধ্যবর্তী কোণ কত হয়? 180 ডিগ্রি। আকৃতি কেমন হয়? সরল রৈখিক। এ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের গঠন ব্যাখ্যা। এখন ব্যাখ্যাটা একটু মনোযোগ দিয়ে শোনো। ব্যাখ্যাটা কিভাবে লিখবা তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে কথাটা শোনো। বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়াম sp সংকরায়িত হয়, যার আকৃতি সরল রৈখিক এবং বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। প্রতিটি sp সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটাল
মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড গঠিত হয়। বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি সরলরৈখিক এবং বন্ধন কোণ 180 ডিগ্রি হয়। এ হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের গঠনের ব্যাখ্যার কাজ কমপ্লিট। আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এটা তোমরা উঠাই নাও, তারপরে আমি সেকেন্ড যৌগের মধ্যে যাব। সেকেন্ড যৌগ হবে আমাদের বোরন ট্রাইক্লোরাইড। সেকেন্ড যৌগটা একটু খেয়াল করো, বোরন ট্রাইক্লোরাইড। এই যৌগে কেন্দ্রীয় পরমাণু বোরন sp2 সংকরায়িত হবে এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকবে না। আচ্ছা, বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। এটার আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px1। এখন এই বোরন যখন এক্সাইটেড অবস্থায় যাবে তখন কি হবে? 2s1 2px1 2py1, মানে s অরবিটাল থেকে একটি ইলেকট্রন একই শক্তি স্তরে py এ চলে যাবে। আচ্ছা, sp2 সংকরায়ন, sp2 সংকরায়িত হইতে হলে কি লাগবে? একটা s অরবিটাল আর দুইটা কি লাগবে? p অরবিটাল। এই যে দেখো, দ্বিতীয় শক্তি স্তরে একটি s আর দুইটি p অরবিটাল মিলে sp2 সংকরায়ন ঘটবে। আর একটি s দুইটি p, মানে কি তিনটি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে। এই কারণে sp2 সংকর অরবিটাল গঠিত হবে কয়টি? sp2 সংকর অরবিটাল গঠিত হবে 3টি। আচ্ছা, তাহলে দেখো s অরবিটাল আমরা আগে থেকে জানি কেমন হয়, বর্তুলাকার বা ডাম্বেল আকৃতির। এটা হচ্ছে s অরবিটাল। তারপরে হবে কি px, x অক্ষ বরাবর px, তারপরে হবে y অক্ষ বরাবর py। দেন হচ্ছে বোরনের অধিক্রমণ সংকরায়নটা হইলে, বোরনের সংকরায়ন হলে কেমন হয় দেখো, সংকরায়নের চিত্রটা আমি এই পাশে আঁকতেছি। অর্থাৎ কি একটা ত্রিভুজের মতো হবে। হ্যাঁ, ত্রিভুজ। এই যে দেখো, একটা ত্রিভুজের মতো হবে। এটা হবে একটা sp2, এটা হবে একটা sp2, এটা হবে একটা sp2। ঠিক আছে, এই হচ্ছে sp2 হয়ে গেছে, তিনটা sp2। আচ্ছা, এখন এটা একটা ত্রিভুজের মতো হয়েছে। একটা ত্রিভুজের আমরা জানি তিনটা কোণ থাকে, এই যে একটা কোণ, একটা কোণ, একটা কোণ, তিনটা কোণ। এই কারণে এটার আকৃতিটা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। সমতলীয়, ঠিক আছে, মানে তিনটা কোণ আর সমতলীয় কথার অর্থ কি? তিনটা কি একই তলে রয়েছে। আচ্ছা, আমরা যদি একই তলে তিনটা বাহু থাকে, পরস্পর থেকে দূরে দূরে থাকে, একই তলে তিনটা বাহু পরস্পর থেকে দূরে দূরে, আমরা জানি এই জায়গা থেকে ঘুরে যদি আবার এই জায়গায় আসে কত হয়? 360 ডিগ্রি হয়। তাহলে তিনটা বাহু আছে পরস্পর থেকে সর্বোচ্চ দূরে দূরে আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 3 দিয়া 360 যদি ভাগ দাও তাহলে 120 ডিগ্রি হবে। তার মানে 120 ডিগ্রি হয়। তার মানে এই ক্ষেত্রে এই যে বন্ধন কোণটা হবে কত? বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। তাহলে sp2 সংকরায়ন ঘটলে আকৃতি কেমন হয়? ত্রিকোণীয় সমতলীয়, বন্ধন কোণ কত হয়? 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখন দেখো এটার সাথে কিন্তু আবার কি আছে? তিনটা ক্লোরিন আছে। আমরা এখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করব। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। কুন্ডের নিয়ম অনুসারে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখব pz এ কি একটি ইলেকট্রন আছে। এই pz এ যার মধ্যে একটি ইলেকট্রন আছে সেই কি প্রত্যেকটা sp2 এর সাথে মুখোমুখি অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করবে। এবার দেখো আমাদের এই জায়গাটা একটু কম, তারপর আমরা আঁকার চেষ্টা করি। দেখো, বোরন এদিকে একটা থাকবে, এদিকে একটা হবে, এদিকে একটা হবে। এইবার এদিকে ক্লোরিনের এটা কি sp2, এটা হচ্ছে কি 3pz, এটা হচ্ছে 3pz, মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন। এদিকে আরেকটা ক্লোরিন, এটা হবে কি sp2, এটা হবে 3pz, মুখোমুখি অতিক্রমণ সিগমা বন্ধন। আর উপরের দিকে একটা হবে, উপরের দিকেটা আমি দেখাইতেছি, ক্লোরিন, এটা হবে কি sp2, এটা 3pz, মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এই বোরনের সাথে কি হয়, এই এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, প্রত্যেকটা বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। মানে এই বন্ধন কোণই কিন্তু 120 ডিগ্রি না, এটাও হবে 120, এটাও হবে 120। ঠিক আছে, বন্ধন কোণ 120 ডিগ্রি। আর আকৃতি কেমন হয়?
ত্রিকোণীয় সমতলীয়। এই জায়গায় আকৃতিটা লেখা নিও ত্রিকোণীয় সমতলীয়। আচ্ছা, তাহলে এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দিতেছি, একটু শোনো। বোরন ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু বোরন sp2 সংকরায়িত হয়, যার আকৃতি ত্রিকোণীয় সমতলীয় এবং বন্ধন কোণ 120 ডিগ্রি হয়। প্রতিটি sp2 সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে বোরন ট্রাইক্লোরাইড গঠিত হয়, যার বন্ধন কোণ 120 ডিগ্রি। বোরন ট্রাইক্লোরাইডের বন্ধন কোণ কত? 120 ডিগ্রি এবং আকৃতি কেমন? ত্রিকোণীয় সমতলীয়। আচ্ছা, তোমরা চিত্রটা, যেহেতু জায়গাটা একটু কম, একটু কমপ্লেক্স হয়ে গেছে, তোমরা একটু চিত্রটা বুঝা সুন্দর করে আঁকা ফেলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের বোরন ট্রাইক্লোরাইডের কাজ শেষ। এবার আমরা পরবর্তী যৌগের মধ্যে যাব। একটু উঠাই নাও। আমাদের পরবর্তী যৌগ হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। এবার দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। এই যৌগের কেন্দ্রীয় পরমাণু ফসফরাস হচ্ছে sp3d সংকরায়িত হয় এবং এই যৌগের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না। আচ্ছা, এবার দেখো ফসফরাস 15 ইলেকট্রন বিন্যাস করি আমরা। 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। এবার এই ফসফরাস যদি এক্সাইটেড অবস্থায় যায় তাহলে ইলেকট্রনটা কেমন হয়? ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো। 1s2 2s2 2p6, এই 3s থেকে একটি ইলেকট্রন চলে যাবে কি 3d তে, 3px1 3py1 3pz1 3dxy1। এবার দেখো কি সংকরায়ন ঘটে? সংকরায়ন ঘটে হচ্ছে sp3d। তাহলে আমাদের লাগবে কি? একই শক্তি, সরি, একটি s 3টি p এবং একটি d। তাহলে sp3d সংকরায়ন ঘটবে। এবং দেখো sp3d সংকরায়নে একটা, তিনটা, চারটা, মোট কি 5টা অরবিটাল অংশগ্রহণ করে। তাহলে sp3d কয়টা উৎপন্ন হবে? 5টাই উৎপন্ন হবে। সংকরায়নের শর্ত কি? যতটি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে ঠিক ততটি সংকর অরবিটাল কি উৎপন্ন হবে। এটাই সংকরায়নের শর্ত। তাহলে আমরা এবার প্রত্যেকটা অরবিটাল আঁকতে থাকি। s অরবিটাল কেমন হয়? আমরা জানি s অরবিটাল বর্তুলাকার। তারপরে কি px x অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির, py y অক্ষ বরাবর, তারপরে pz z অক্ষ বরাবর, তারপরে কি dxy, x এর মাঝখানে একটা লুপ, অল্টারনেটিভ ক্যারেক্টার লুপ, এটা হচ্ছে dxy। এবার দেখো তাদের সংকরণের ফলে কি উৎপন্ন হয়, এটা আমি নিচে এই জায়গায় লিখতেছি। হ্যাঁ, এই জায়গায় লিখতেছি, খেয়াল করো। ফসফরাস, এই যে দেখো, এই যে একটা হবে, এই যে একটা হবে, এই যে একটা হবে। মানে কি, এটা কি হয়েছে? এটা কিন্তু একটা ত্রিভুজের মতো হয়েছে। একটু মনোযোগ দিয়ে বুঝো, ঠিক আছে? এটা কিন্তু একটা ত্রিভুজের মতো হয়েছে, ত্রিকোণীয় সমতলীয় হয়েছে। এখন 5টা উৎপন্ন হবে। আমি দিছি কয়টা? 3টা দিছি, আরো কিন্তু 2টা বাকি আছে। এখন এই তলের উপরে হবে একটা, আর ওই বোর্ডের উল্টা দিকে, মানে এই যদি সামনের তলে একটা হয় আর পিছনের দিকে হবে একটা, ঠিক আছে? আচ্ছা, সামনেরটা আমরা এইভাবে চিন্তা করি যদি, তাহলে দেখো তো, এই যে এই জায়গা থেকে কি এই পর্যন্ত যদি আসে, এই জায়গায় একটা তল হবে, এই জায়গা থেকে একটা তল হবে, এই জায়গায় একটা তল হবে। তাহলে কয়টা তল হইতেছে? মোট 3টা তল হইতেছে। 3টা তল মিলে কি একটা পিরামিডের মতো হবে। আবার উল্টা দিকে ওই পাশে যেটা আছে ওইটা দিয়েও কিন্তু একটা পিরামিড হবে। আমি আবারও বুঝাচ্ছি, এই প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গায় যদি একটা বাহু আসে, এই বাহু থেকে যদি একটা তল আসে, তাহলে এই জায়গায় একটা পিরামিডের মতো হবে, উল্টা দিকে একটা পিরামিডের মতো হবে। মানে কি 2টা পিরামিডের মতো হবে। এই কারণে এটাকে বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতির, ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতির, দ্বিপিরামিড আকৃতির, ঠিক আছে? তাহলে ওই 2টা আমরা দিয়ে দেই। এই যে একটা, এই যে একটা, একটু লম্বা করে দিবা। তাহলে এইটা কি একটা sp3d। আচ্ছা, এগুলো আমরা অন্য কালি দিয়ে আঁকতে পারি। এটা কি একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা sp3d, এটা একটা কি sp3d। প্রত্যেকটা sp3d আঁকা হলো। এটার আকৃতি কেমন? ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতি। দ্বিপিরামিড আকৃতি, 2টা পিরামিড, কিন্তু একটা পিরামিড সামনে হবে আর একটা পিরামিড উল্টা দিকে হবে। এখন দেখো বন্ধন কোণগুলা কত। এই যে বন্ধন কোণ, এই যে 3টা একই তলে আছে, এরা পরস্পর থেকে দূরে দূরে আছে, তাহলে এদের বন্ধন কোণ কত হবে? 120 ডিগ্রি। আর যেইটা এই তলের সাথে লম্বালম্বি ভাবে আছে, অর্থাৎ কি এইটা তো উপরে ভাবে লম্বালম্বি আছে, তাহলে এই 2টার মধ্যবর্তী কোণ কত হবে? এই 2টার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি।
এই দুইটার মধ্যবর্তী কোণ হবে কত 90 ডিগ্রি, মানে কোন তলের উপরে লম্বালম্বী থাকলে 90 ডিগ্রি, আবার এইটা আছে উপরে আর এটা আছে নিচে, এই দুইজনের মধ্যবর্তী কোণ কত হবে আবার 180 ডিগ্রি, 180 ডিগ্রি হবে। তাহলে বন্ধন কোণগুলো কত কত আমরা পাইতেছি, বন্ধন কোণ হচ্ছে একটা 120 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটা বন্ধন কোণ পাওয়া যাবে। তাহলে কোথাও যদি sp3d সংকরায়ন হয়, আকৃতি কেমন হয়, ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতির, বন্ধন কোণ কত হবে, যারা এই একই তলে আছে 120 ডিগ্রি, তলের সাথে লম্বালম্বী আছে 90 ডিগ্রি, আর এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে 180 ডিগ্রি। এই হচ্ছে sp3d সংকরণের ব্যাখ্যা। আচ্ছা এখন দেখো পাঁচটা কিন্তু ক্লোরিন আছে, তাহলে ক্লোরিনের বিষয়টা কিভাবে হবে, তোমরা এতটুকু উঠাই নাও, তারপরে বিষয়টা আমি ক্লোরিনের বিষয়টা দেখাচ্ছি, তোমরা উঠাই নাও এটা। আচ্ছা এবার দেখো ক্লোরিনের বিষয়টা কেমন হয়, ক্লোরিনের তারপরে আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। আমরা যদি ইলেকট্রন বিন্যাস অনেকবার করছি, এটা 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। এবার কি হবে দেখো, এই যে pz, একটি ইলেকট্রন বিশিষ্ট pz এটার সাথে মুখোমুখি অতিক্রমণ করবে। দেখো ক্লোরিন, ক্লোরিনের pz অরবিটাল, এটা হচ্ছে 3pz, আর এটা হচ্ছে কি sp3d, দুইজন মুখোমুখি অতিক্রমণ হয়ে এই জায়গায় সিগমা বন্ধন। এইভাবে প্রত্যেকটা সাথে এটা কি 3pz মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন, প্রত্যেকটার সাথে এইভাবে বসতে হবে। ক্লোরিন 3pz মুখোমুখি অতিক্রমণ হয়ে সিগমা বন্ধন, এই যে sp3d এর সাথে, এদিকে কি ক্লোরিন বসবে 3pz মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন। আবার নিচের দিকে একটা, হ্যাঁ তোমরা একটু উঠাই নিও ভালো করে, এটা কি 3pz মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন। ঠিক আছে, বুঝা গেছে তো? তাহলে এখন দেখো শেপটা কেমন হয়, আমি পাশে আবার দেখাইতেছি। এই যে ফসফরাস, এই যে প্রথমে ত্রিভুজের মতো ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, উপরে একটা নিচে একটা, এটার বন্ধন কোণ কত 120, এটার সাথে এটার বন্ধন কোণ 90, আর এই যে এটার সাথে এটার বন্ধন কোণ কত 180 ডিগ্রি। আকৃতি কেমন, ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতির। এ হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের শেপ। ঠিক আছে, সংকরণের সাহায্যে গঠনের ব্যাখ্যা, এটা তোমরা উঠাই নাও। তারপরে আমরা যেটা দেখাবো SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এটা মুছে ফেলে এটা তোমরা উঠাই নাও। সালফার হেক্সাফ্লোরাইড SF6, খেয়াল করো SF6, এই যৌগে কেন্দ্রীয় পরমাণু সালফার sp3d2 সংকরণ ঘটে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যদি সালফার ইলেকট্রন বিন্যাস করি, সালফার 16 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz, এই জায়গায় আরেকটা ইলেকট্রন হবে। এই সালফার যখন এক্সাইটেড অবস্থায় যাবে তখন কি হবে 1s2 2s2 2p6, প্রথমে 3px থেকে একটি ইলেকট্রন যাবে 3d তে, 3py 3pz 3dxy। আবার যখন এই সালফার এক্সাইটেড হবে 1s2 2s2 2p6 3s1 3px1 3py1, এটা তো জেটে আগে ইলেকট্রন দেওয়া হয়নি, 3pz1 3dxy1 আর 3dyz1। আচ্ছা এবার দেখো sp3d2, তার মানে দুইটা ডি লাগবে, একটা s তিনটা p দুইটা ডি লাগবে, sp3d2 সংকরণ ঘটবে। এবং কয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে দেখো 3 4 5 6টা, তাহলে কয়টি sp3d2 উৎপন্ন হবে, 6টি sp3d2 উৎপন্ন হবে। এবার আমি ওই অরবিটাল গুলো আঁকতেছি না, এগুলো তো তোমরা আঁকতে পারো, আইকে নিও, আমি অরবিটাল গুলো না এঁকে সরাসরি চিত্রটা এঁকে দিয়েছি। ঠিক আছে, সালফার হেক্সাফ্লোরাইডের সরাসরি চিত্রটা কেমন হয় আমি দেখাই দিচ্ছি। দেখো সালফারের 6টা কিন্তু হবে। দেখো প্রথমে আমরা একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ একটা চতুর্ভুজের মতো আমরা আঁকবো। ঠিক আছে, প্রথমে আমরা একটা চতুর্ভুজের মতো আঁকবো, ডট ডট চিহ্নগুলো না দিলেও কিন্তু সমস্যা নেই, প্রথমে আমরা একটা চতুর্ভুজের মতো আঁকবো। এখন চিন্তা করো, ধরো এই চতুর্ভুজের উপরে একটা আছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় একটা তল হবে,
এই জায়গা থেকে একটা তল হবে, এই জায়গা থেকে একটা তল হবে, এই জায়গা থেকে আরেকটা তল হবে, তাহলে 4টা তল কিন্তু হবে। আবার উল্টা পাশের দিকে কি 4টা তল হবে, মোট তল হবে কয়টা, মোট তল হবে 8টা। এই কারণে এই আকৃতিটা হবে অষ্টতলকীয়। এই আকৃতিটার নাম হচ্ছে অষ্টতলকীয়, ঠিক আছে, 8টা তল থাকে। মানে এই উপরের দিকেটা আমি দেখাচ্ছি, আরেকটা হবে কি নিচের দিকে। এটা হচ্ছে একটা sp3d2 sp3d2 sp3d2, প্রত্যেকটা sp3d2 sp3d2 sp3d2। এই হচ্ছে এটার আকৃতি। এবার যদি একটু ডট ডট দিয়ে দাও বোঝা যায় যে এটা উপরের দিকে আছে, ডট ডট দিয়ে দিলে বোঝা যায় যে নিচের দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার আকৃতি অষ্টতলকীয়, এটার কিন্তু আরেকটা নাম আছে। দেখো এটা কি একটা চতুর্ভুজ না, চতুর্ভুজ 4টা বাহু, এটাকে আরো একটা নাম দেওয়া যায়, এটা হচ্ছে চতুর্ভুজীয় দ্বিপিরামিড আকৃতির। অষ্টতলকীয় লিখতে হবে বা চতুর্ভুজীয় দ্বিপিরামিড, সামনে একটা পিরামিড, পেছনের দিকে একটা পিরামিড, এই কারণে চতুর্ভুজীয় দ্বিপিরামিডও বলা যায়। এখন দেখো বন্ধন কোণগুলা কত হবে, যেহেতু এরা একই তলে আছে, এই 4টা কিন্তু একই তলে, এইটা 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 এই তলে আছে সমতলীয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি হয়। যদি একই তলে 4টা বাহু থাকে, আমরা জানি এদের মধ্যবর্তী কোণ কত হয়, 90 ডিগ্রি হয়, পরপর দূরে দূরে থাকে 90 ডিগ্রি। এখন দেখো এটার সাথে লম্বালম্বি হবে যেটা আছে, মানে এটা আছে উপর দিকে লম্বালম্বি, তাহলে এটাও কি হবে, এটার সাথে 90 ডিগ্রি, এটাও কি হবে, প্রত্যেকটার সাথে কি 90 ডিগ্রি। আর এই যে এইটা আর এটা, এই দুজনের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে কোণ কত পাওয়া যাবে, বন্ধন কোণ হবে 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। এই ক্ষেত্রে দুইটা বন্ধন কোণ পাওয়া যাবে, একটা 90 ডিগ্রি আর একটা 180 ডিগ্রি। এ হলো সালফারের sp3d2 সংকরণ অথবা sp3d2 সংকরণের ব্যাখ্যা। আকৃতি কেমন হয়, অষ্টতলকীয়। এটা আরেকটা নাম হচ্ছে চতুর্ভুজীয় দ্বিপিরামিড আকৃতির, বন্ধন কোণ 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। এখন তার সাথে আমরা কি করতে হবে, 6টা ফ্লোরিন যুক্ত করে দিতে হবে, 6টা ফ্লোরিন যুক্ত করে দিতে হবে। এবার দেখো আমরা ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা এই পাশে করি। ফ্লোরিন, আমরা উপরের বিষয়গুলো একটু মুছে ফেলি, তোমরা এগুলো একটু উঠাই নিও উপরের বিষয়গুলো। আমাদের যেহেতু 6টা ফ্লোরিন লাগবে, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি করি, ফ্লোরিন কি হবে, 1s2 2s2 2px 2py 2pz। এবার দেখো সিঙ্গেল ইলেকট্রন বিষয় কি, pz একটাই আছে। হ্যাঁ, এবার আমরা দেখি ফ্লোরিনের 2pz sp3d এর সাথে মুখোমুখি অতিক্রমণ করবে, 2pz মুখোমুখি অতিক্রমণ করে এই জায়গায় সিগমা বন্ধন। এই ফ্লোরিনের সাথেও সেম ভাবে এটা হবে কি 2pz মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন। এদিকে ফ্লোরিন, প্রত্যেকটার সাথে কি ফ্লোরিন যুক্ত করতে হবে, প্রত্যেকটার সাথে ফ্লোরিন যুক্ত করতে হবে, সিগমা বন্ধন 2pz এর সাথে প্রত্যেকটার সাথে, এদিকেও যুক্ত হবে ফ্লোরিন 2pz মুখোমুখি অতিক্রমণ সিগমা বন্ধন, এদিকে ফ্লোরিন 2pz সিগমা বন্ধন, এদিকে ফ্লোরিন যুক্ত হবে 2pz মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন। তাহলে দেখো চিত্রটা কেমন হয়, আমরা এই পাশে একটু দেখাই। সালফার প্রথমে একটা চতুর্ভুজের মতো বানাইবা, ফ্লোরিন, দেন হচ্ছে একটু বড় করে দুইটা ফ্লোরিন দিবা, বন্ধন কোণ কত, 90 ডিগ্রি 180 ডিগ্রি। আকৃতি হচ্ছে অষ্টতলিকীয় অথবা চতুর্ভুজীয় দ্বিপিরামিড আকৃতির। এই হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইডের গঠনের ব্যাখ্যা। তোমরা এটা একটু উঠাই নাও এবং একটু কমপ্লেক্স হয়েছে একটু বোঝার চেষ্টা করো। পরবর্তীতে আমরা আয়োডিন হেপ্টাফ্লোরাইড আরো একটা দেখাবো, এটা আমরা মুছে ফেলি। এবার আমরা দেখাবো আয়োডিন হেপ্টাফ্লোরাইড IF7। আয়োডিন হেপ্টাফ্লোরাইড একটু খেয়াল করো, IF7, এটাতে আয়োডিন হচ্ছে sp3d3 সংকরায়ন ঘটবে। এবার দেখো আমরা একটা চিত্রের মধ্যে দেখাই দিব এটা কেমন হয়। এইবার হবে পঞ্চভুজ, প্রথমে কি আমরা একটা পঞ্চভুজ আঁকবো, ঠিক আছে। দেখো 5টা বাহু, এটা কিন্তু একটা পঞ্চভুজ। 7টা হবে না, দেখো 1 3 3 6 7, মানে 7টা অরবিটাল মিলিত হয়ে 7টা উৎপন্ন হবে, ঠিক আছে। একটা s লাগবে, 3টা p লাগবে, 3টা d লাগবে। এখন শঙ্কর অরবিটালটা আকৃতি কেমন এটা আমরা দেখাচ্ছি। এই জায়গায় যেগুলো আছে পঞ্চভুজ, এখন পঞ্চভুজের দেখো উপরে থাকবে একটা,
তাহলে উপরে হলে এই জায়গা থেকে একটা তল, প্রত্যেকটা থেকে কি একটা একটা বাহু থেকে একটা একটা তল উৎপন্ন হবে, তাহলে একটা পিরামিডের মতো হবে, কিন্তু এই পিরামিডটা কি পঞ্চভুজীয় পিরামিড হবে। হ্যাঁ, পঞ্চভুজীয় পিরামিড। আর এই যে উপরে থাকবে একটা, নিচের দিকে থাকবে একটা। উপরেরটাকে আমরা এইভাবে একটু লম্বালম্বি দেখাই দেই, নিচের দিকটাকে একটু লম্বালম্বি দেখাই দেই, ঠিক আছে। এই প্রত্যেকটার নাম হচ্ছে, এটার নাম কি sp3d3, প্রত্যেকটার নাম sp3d3, প্রত্যেকটার নাম। আচ্ছা, এই নামগুলো তোমরা দাও sp3d3। এখন এটার আকৃতি কেমন? পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির। এখন দেখো বন্ধন কোণ কত কত হয়। হ্যাঁ, বন্ধন কোণ কত কত হয়। যারা একই তলে আছে তারা কি 360 ডিগ্রি, এবং বাহু কয়টা? পাঁচটা দেখো, পাঁচটা রেখা হবে। তাহলে পাঁচটা রেখা দ্বারা যদি ভাগ করো 360 ডিগ্রিকে, 360 ডিগ্রি এটাকে যদি 5 দিয়ে ভাগ দেও আসবে 72 ডিগ্রি। তার মানে একটা বন্ধন কোণ হচ্ছে 72 ডিগ্রি, আরেকটা হচ্ছে যেটা উপরে আছে তলের সাথে, এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা সবার সাথে 90 ডিগ্রি। আর এই যে এই দুইটার মধ্যবর্তী 180 ডিগ্রি। তাহলে বন্ধন কোণ কত? 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, এই হচ্ছে আকৃতির কাজ শেষ, পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির। এবং বন্ধন কোণ কত? 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। আর 7টা ফ্লোরিন আছে। ফ্লোরিনের কি 2p-z অরবিটাল, প্রত্যেকটার সাথে একটা একটা অ্যাড করে দাও। ফ্লোরিনের 2p-z অরবিটাল, 2p-z সিগমা বন্ধন, এই জায়গায় ফ্লোরিনের 2p-z মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন, ফ্লোরিনের 2p-z মুখোমুখি অতিক্রমণের সিগমা বন্ধন, ফ্লোরিনের 2p-z সিগমা বন্ধন, ফ্লোরিনের 2p-z। এই যে কি হবে? সিগমা বন্ড, সেম প্রত্যেকটাতে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, 2p-z সিগমা বন্ধন, এদিকে হবে কি 2p-z মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন। এই হচ্ছে মূল চিত্রটা, যদিও কমপ্লেক্স হচ্ছে, একটু চেষ্টা করতেছি আঁকার জন্য। আচ্ছা দেখো, আয়োডিন প্রথমে তুমি চতুর্ভুজের মতো একটা আঁকো, দেন হচ্ছে পঞ্চভুজ একটু বড় করে দিবা, তারপর হচ্ছে উপরে নিচে আরো একটু বড় করে। বন্ধনগত 90 ডিগ্রি, 72 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আকৃতি কেমন? পঞ্চভুজীয় দ্বিপিরামিড আকৃতির। এই হচ্ছে আজকে আমরা ওভারঅল কয়েকটা যৌগের সংকরণের গঠন কেমন হয় এটা ব্যাখ্যা করলাম। নেক্সটে আমরা আরো সামনে আগাবো ইনশাল্লাহ, সংকরণে আরো কিছু ব্যাখ্যা দেওয়া হবে।